ওকে, যারা ওই অ্যাপে আছো তারা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো দ্রুত, যারা ওই অ্যাপে আছো। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের 6 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নূর মোহাম্মদ বসে, এক যুগ ধরে আপনাকে দেখি না। এক যুগ হয়ে গেল? এই তো গত সপ্তাহে দেখলাম আগে, এর মধ্যে এক যুগ কেমনে হইল আমি বুঝলাম না। ওকে, তো আব্দুল্লাহ আল আহসান, আব্দুল্লাহ আল আহসান তোমার নামটা পড়তে পড়লাম, খুব খুশি এখন। তো চলো এখন আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের 6 নম্বর ক্লাস করব। আজকে আমরা বিশেষ করে ট্রানজিস্টর পড়ব, যে টপিক থেকে মূলত সৃজনশীল প্রশ্ন হয়। আমরা এর আগে যে 5টা ক্লাসে যে ডায়োডের বেসিক বা সেমিকন্ডাক্টরের যে বেসিক জিনিসগুলো আমরা পড়ছি, এগুলো আসলে দরকার হচ্ছে কি, তুমি এখন যখন ট্রানজিস্টর পড়বা, এরপরে ট্রানজিস্টরের যখন অ্যাপ্লিকেশন তুমি পড়বা, ট্রানজিস্টরের তখন যখন ব্যবহার পড়বা, এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে গেলে সেমিকন্ডাক্টরের বেসিক জিনিসটা জানা দরকার। পি টাইপ, এন টাইপ যে অর্ধপরিবাহী, এটা কিভাবে তৈরি করা হয়, কেন তৈরি করা হয়, ঠিক আছে, পরিবাহীর সাথে অর্ধপরিবাহীর কি পার্থক্য, পরিবহনে কি পার্থক্য, চার্জ ক্যারিয়ারের কি পার্থক্য, এই ব্যাপারগুলো যদি না বোঝা থাকে তাহলে ট্রানজিস্টর পড়তে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যাব। কারণ এই ট্রানজিস্টর তো এই সেমিকন্ডাক্টরই একটা ইকুইপমেন্ট, সেমিকন্ডাক্টর বেজ একটা ইকুইপমেন্ট। তো এইটা পড়তে গেলে, এটার ব্যাপার ভালো করে বুঝতে গেলে আমাদের আগে থেকে বেসিক ধারণাটা খুব ক্লিয়ার থাকা উচিত। তো এই কারণে আমরা কিন্তু ওইখানে অনেক বেশি সময় নষ্ট করছি। তো তোমার সৃজনশীল প্রশ্ন বা তুমি যদি বলো যে বুয়েটে যে টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে, পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে, এইগুলা কিন্তু ডায়োড থেকে তেমন বেশি আসে না। তবে ডায়োড থেকে বোর্ড পরীক্ষায় না আসলেও অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ডায়োড থেকে আসে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো এখানে আসে ট্রানজিস্টরের উপর থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনগুলা অনেক সময় অনেকভাবে ঘুরাই পেঁচাই দেয়। যে জিনিসগুলা মনে করো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু ঘুরাই পেঁচাই দেয়, যে জিনিসগুলো আমরা বোর্ড বইতে অতটা কিন্তু পাই না। তো এই কারণে আগের বেসিক জ্ঞান থাকলে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করা খুব সহজ। তো এই কারণে আমরা একটু বেসিকটা কিন্তু খুব ভালো করে পড়ছি। তো আজকের ক্লাসে আমরা ট্রানজিস্টর পড়বো এবং পরের দিন ট্রানজিস্টরের মোটামুটি ম্যাথ প্রবলেমগুলো সলভ করেই কিন্তু এই অধ্যায়ের মূল আলোচনা শেষ। এরপরে যদি তোমরা বলো আইসিটি অংশ পড়াইতে আর কি, ঠিক আছে, গেট টেট পড়াইতে যদি বলো, লজিক গেটেড পড়াইতে, তাহলে পড়াবো। আর না হলে মনে করো যে শেষ, এই অধ্যায় শেষ। তো চলো আমরা শুরু করে দিই, আর কথা না বাড়াই। আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে ট্রানজিস্টর। তো সুন্দর করে লিখে ফেলো, ট্রানজিস্টর। আমরা এর আগে কি পড়ছি? ডায়োড। তো ডায়োড, এটার হচ্ছে দুইটা পোল, দুইটা টার্মিনাল আর কি, একটা পি আর একটা এন। ডায়োড দেখো, সিলিকনের একটা পাতলা পাতকে যদি অর্ধেক করে আমরা দুই ধরনের ডোপিং, পি টাইপ ডোপিং আর এন টাইপ ডোপিং করি, তাহলে এইটার নাম হচ্ছে ডায়োড। এবং ডায়োডের পোর্ট দুইটা, এই একটা পোর্ট, এই একটা পোর্ট। আমরা যখন ব্যাটারি কানেক্ট করি তখন এই দুই পোর্টের মধ্যে কানেক্ট করি, এবং ব্যাটারিকে কানেক্ট করার উপর ভিত্তি করে আমরা কিন্তু এর দুই ধরনের বায়াসিং দেখি, একটা ফরওয়ার্ড ব্যাস এবং একটা রিভার্স ব্যাস। ফরওয়ার্ড ব্যাস কি ছিল মনে আছে? ফরওয়ার্ড ব্যাসটা ডায়োডের দুই ধরনের বায়াসিং এর ফরওয়ার্ড ব্যাসটা কি ছিল? এটা পিএন আর এটা পিএন। এবার যার সাথে যা তার সাথে তাই যদি থাকে, মানে আমি একটা ব্যাটারি লাগাবো, তো পি এর সাথে যদি পজিটিভ থাকে, এন এর সাথে যদি নেগেটিভ থাকে, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড ব্যাস। আর যার সাথে যা তার সাথে তা যদি না থাকে, ঠিক আছে, যার সাথে যা তার সাথে তা যদি না থাকে, যদি একটু উল্টা করে থাকে, এন এর সাথে ধরো পজিটিভ আর পি এর সাথে ধরো নেগেটিভ, এরকম আছে, তাহলে এইটাকে বলা হয় রিভার্স ব্যাস। তো ডায়োড দেখছি, ডায়োডের এরকম দুই ধরনের আমরা বায়াসিং দেখছি। এবার আমরা পড়বো আসলে ট্রায়োড। এই ট্রায়োড থেকে আসলে ট্রানজিস্টর। ট্রায়োড, ডাই মানে কি? দুই। ডাই মানে কি? দুই। এই যে দেখো, দুইটা পার্ট, দুইটা পোর্ট, একটা পি একটা এন। ট্রায়োড, ট্রাই মানে তিন, তাহলে তিনটা পোর্ট থাকবে।
তাহলে তিনটা পোর্ট এই ট্রায়োডকে বলা হয় ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর বিভিন্ন ধরনের হইতে পারে। ট্রানজিস্টর এটা বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন দুই ধরনের ট্রানজিস্টর এক্সিস্ট করে, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে ফেট। কি বললাম? বিজেটি আর একটা হচ্ছে ফেট, এফইটি। বিজেটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর ফেট হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই দুই ধরনের ট্রানজিস্টর হয়। তাহলে ট্রানজিস্টরের থাকবে তিনটা পোর্ট, তিনটা টার্মিনাল থাকবে। তাহলে আমরা আগে ছিল পিএন, সিলিকন একটা পাতকে ভাগ করে দুই অংশে দুই ধরনের ডোপিং করছিলাম, পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং। কিন্তু এবার কি করব? এবার তিন ধরনের ডোপিং করা লাগবে। তো তিন ধরনের ডোপিং, পি মানে পি টাইপ ডোপিং আর এন টাইপ ডোপিং হয়, তাহলে আরেক ধরনের ডোপিং কি হবে? তা আরেক ধরনের অন্য কোনো ডোপিং হবে না। আমরা কি করব? একটা সিলিকনের একটা পাত নিব, পাত নিয়ে তিন ভাগ করব। তিন ভাগ করে প্রথম অংশ পি টাইপ, পরের অংশ এন টাইপ, একেবারে লাস্টের অংশ আবার পি টাইপ। তাহলে পি এন পি এইভাবে আমরা ডোপিং করব। অথবা আমরা এটাও করতে পারি এন পি এন, এইভাবে আমরা ডোপিং করব। প্রথম অংশ এন টাইপ ডোপিং, মাঝখানের অংশ পি টাইপ ডোপিং, তারপরের অংশ আবার এন টাইপ ডোপিং। তাহলে পি এন পি এন পি এন। অনেকে বলতে পারবে কেন ভাই এরকম কি হয় না, এরকম ডোপিং করা যায় না? কি পি পি এন না, এরকম ডোপিং হয় না। পি পি এন তার হয় না, এটা তো পিএনই হয়ে গেল, বুঝছো? পিপিএন, তো এটাও কি পি টাইপ ডোপিং, এটাও কি পি টাইপ ডোপিং, তো এটা তো পিপিএন। আলটিমেটলি কি হলো? একটা বড় পি আর একটা এন, তো এটা তো ডায়োড হয়ে গেল। এটা তো ট্রায়োড বা ট্রানজিস্টর তো হলো না, বুঝতে পারছো? অথবা অনেকে যদি বলে ভাই এরকম ডোপিং হয় না, যে পি এন এন এরকম ডোপিং, না হয় না, কারণ পি এন এন ডোপিং হয় না। এটা এই দুইটা এন মিলে একটা বড় এন, তাহলে এটা পি আর এটা এন, এটা ডায়োডই হয়ে গেল, এটা ডায়োডের মতোই কাজ করবে। কি কথা বুঝছো? ডায়োডের মতোই কাজ করবে। তাহলে এইটা কিন্তু হলো না। তো এই কারণে আমাদের কি করতে হবে? দুইটা চিত্র হইতে হবে এখানে, এরকম ভিন্ন ভিন্ন অনেক কিছু হইতে পারে না। তো ট্রানজিস্টর দুই ধরনের, পিএনপি, এনপিএন। পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। এনপিএন, পিএনপি, এনপিএন। দেখো তিনটা পোর্ট, এন মাঝখানের পি, এন, তিনটা পোর্ট। ঠিক একইভাবে এখানে পি এন পি, দেখো তিনটা পোর্ট। তাহলে এই ট্রানজিস্টরের নাম পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। এটা এনপিএন ট্রানজিস্টর। এই যে দুই ভাবে এরকম ডোপিং থাকতে পারে, কথা বুঝছো? এবার আসো, এবার দুই ধরনের যে ট্রানজিস্টরের কথা বললাম, ট্রানজিস্টর দুই ধরনের, পিএনপি, এনপিএন। এই ভিত্তিতে তো দুই ধরনের বলতেই পারি, মানে ডোপিং এর ভিত্তিতে, কিভাবে ডোপিং করা হচ্ছে তার ভিত্তিতে তো দুই ধরনের বলতেই পারি। আর একটা জিনিস কি, আরো দুই ধরনের কি হয়, দুই ধরনের কি হয়, এক বিজেটি, বিজেটি এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সংক্ষেপে বিজেটি, সংক্ষেপে বিজেটি, বুঝলা? আর আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে ফেট, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এফইটি। এটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এইটা নিয়ে না ভাই আমাদের আলোচনা নেই, এটা নিয়ে আমরা আলোচনা করব না। কেন এটা নিয়ে আমরা আলোচনা করব না বলো? ফেট এটা নিয়ে আমরা কেন আলোচনা করব না? এটা নিয়ে আমাদের আলোচনা আমাদের সিলেবাসে নাই। এটা নিয়ে তোমরা আলোচনা করবা তোমরা যদি এখানে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তখন দেখবা তোমাদের একটা সেমিস্টারে বিজেটি করাবে, তারপর আরো একটা সেমিস্টারে গিয়ে ফেট করাবে। তো এরকম বিজেটি, ফেট এগুলা নিয়ে তোমরা তখন বিভিন্ন আলোচনা দেখতে পারবা। এই যে ট্রানজিস্টর মানে সেমিকন্ডাক্টর, এর উপর ভিত্তি করে বেশ মনে করো যে আলাদা আলাদা বড় বড় বই আছে। মানে আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, তা আমাদের মনে করো যে তোমরা ওই যে চলতরিতে যা পড়ে টড়ে আসছো, ওটা আমাদের ওই সার্কিট 1 সার্কিট 2 তে শেষ হয়ে যায়। এরপরে মনে করো ইলেকট্রনিক্স এর বিশাল বড় একটা ক্ষেত্র আমাদের সামনে চলে আসে। ইলেকট্রনিক্স এর মনে করো যে 2টা কি 3টা সেমিস্টার থাকে ইলেকট্রনিক্স এর। তো ইলেকট্রনিক্স 1 এ গিয়ে তোমরা দেখতে পারবা যে ফেট, বিজেটি এগুলো তোমাদের পড়াতে হবে। বিভিন্ন ধরনের, এর আবার বিভিন্ন ধরনের বায়াসিং সার্কিট আছে। বিজেটি ফেটের বিভিন্ন ধরনের বায়াসিং সার্কিট আছে, এই বায়াসিং সার্কিট গুলো তোমাদের করাবে। এর উপরেই মনে করো যে 2টা কোর্স থাকবে। তা আমরা তখন ফেট পড়বো, ঠিক আছে? আপাতত তাহলে আমরা একটু ধৈর্য ধরে বসে থাকি, ঠিক আছে? আমরা ফেট তখন গিয়ে পড়বো। এখন আমরা আপাতত আমাদের
এইচএসসি সিলেবাসে যতটুকু আছে সেটুকুর উপরে ফোকাস করবো। তো আমাদের এইচএসসি সিলেবাসে আছে বিজেটি, এবং আমি তোমার উপরে বিজেটিটা নিয়ে আলোচনা করছি। এই যে আমি বললাম দুই ধরনের ট্রানজিস্টর, কি পিএনপি এনপিএন, এই দুই ধরনের এই ট্রানজিস্টর হচ্ছে বিজেটি ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। দেখো বাইপোল মানে দুইটা পোল। কিভাবে দুইটা পোল? দেখো দুইটা পোল কিভাবে হচ্ছে, এই যে পি আর এন এইটা মিলে একটা পোল, আর এন আর পি এটা মিলে আরেকটা পোল। ঠিক একইভাবে এখানে এন আর পি মিলে একটা পোল, আর পি আর এন মিলে একটা পোল। এখানে কিন্তু পোল ছিল একটাই, ঠিক আছে, এটা সিঙ্গেল পোল, এখানে পোল একটা। ডায়োডের পোল কয়টা? একটা। এমসিকিউতে আসে কিন্তু ডায়োডের পোল একটা, আর ট্রানজিস্টরের পোল হচ্ছে দুইটা। বিজেটি ট্রানজিস্টর এর পোল কয়টা? দুইটা। এই কারণে এটাকে বলা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। দুইটা পোল কানেক্ট করা হয়েছে, দুইটা পোল এখানে এসে এই যে জাংশন ক্রিয়েট করছে একটা, এই কারণে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। কি কথা বুঝছো? তাহলে এবার আমাদের আলোচনা এইগুলাই ঘিরে, আমাদের এই বিজেটি বাইপোলার ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা নিয়ে আমাদের আলোচনা। তো এখন এই এনপিএন আর পিএনপি এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর কিভাবে আঁকে, এর সিম্বল কি, এই জিনিসগুলো আমরা দেখব। এবং এই কোন টার্মিনালকে কি বলে? দেখো তিনটা টার্মিনাল, 1 2 3, তিনটা টার্মিনাল, 1 2 3, তিনটা টার্মিনাল। কোন টার্মিনাল কি কাজ করে, ঠিক আছে, এই যে ট্রানজিস্টর দিয়ে কি পারপাসে আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো এখন আমরা এক এক করে আলোচনা করব। কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? তো চলো এবার তাহলে ট্রানজিস্টর এর সিম্বল, ট্রানজিস্টর এর সিম্বল কোন ট্রানজিস্টর? বিজেটি, ঠিক আছে, বিজেটি ট্রানজিস্টর। আসলে ট্রানজিস্টর বললে এখন আমরা বিজেটি বুঝবো, কারণ এটা ছাড়া তো আমাদের আলোচনা নেই। তাহলে আমরা এখানে পিএনপি আঁকতে চাই, যে প্রথম ধরনের পিএনপি এটা আঁকতে চাই। তো পিএনপি এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পি টাইপ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ পজিটিভ টাইপ। পিএনপি মানে দুইটা পাশ হচ্ছে পি টাইপে ডোপিং করা, মাঝখানের অংশ এন টাইপে ডোপিং করা। তো এন টাইপের ডোপিং এর হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকে, আর পি টাইপের ডোপিং অংশে পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল বেশি থাকে। তাহলে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ টাইপ অর্থাৎ হোল, কারণ দুই পাশ পি টাইপের ডোপিং, মাঝখানের অংশ জাস্ট এন টাইপের ডোপিং। আর মাথায় রাখবা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মাঝখানের অংশ খুবই হালকা ভাবে ডোপিং করা থাকে, স্লাইটলি ডোপিং, খুবই সামান্য ডোপিং করা থাকে অন্যান্য ওই পাশের দুই পাশের তুলনায়। মাঝখানের অংশের ডোপিংটা হয় খুবই নগণ্য। তাহলে এটারকে যদি আমরা একটু আঁকি পিএনপি, তাহলে পিএনপি। এবার দেখো আমরা এই চিত্রটা আঁকতে চাই না। এই যে আমরা আগে এই যে পি টাইপের ডোপিং, তো পি টাইপের ডোপিং এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, আবার পি টাইপে হোল। এই চিত্র এত বড় করে আর এখন আঁকতে চাই না। আমি যখন এইভাবে আঁকবো তোমার তখন বুঝে নিতে হবে আমি কি আঁকছি আসলে, ঠিক আছে, কি আঁকছি। যে এখানে পি টাইপের ডোপিং করা হয়েছে, এখানে এন টাইপের ডোপিং করা হয়েছে, আবার পি টাইপের ডোপিং করা হয়েছে, তোমার এটা বুঝে নিতে হবে। তো এর সিম্বলটা কেমন, এটার সিম্বলটা কেমন, এটার সিম্বলটা আমরা একটু দেখতে চাই, এটা সিম্বলটা কেমন হয়। তো দেখো এই কোন টার্মিনালকে কি বলে, কোন প্রান্তকে কি বলে, এটা আগে একটু জেনে। এই মাঝখানেরটাকে বলা হয় বেজ, মাঝখানেরটা হচ্ছে বেজ। আর এই বেজের এক পাশে কালেক্টর, অন্য পাশে ইমিটার। যদি এই পাশটাকে আমি বলি কালেক্টর, তাহলে এইটা হচ্ছে ইমিটার। তাহলে কি হইলো, কি দাঁড়াইলো, যে মাঝখানের অংশ হচ্ছে বেজ, মাঝখানের এই অংশ হচ্ছে বেজ, ঠিক আছে, এই পাশে কালেক্টর আর এই পাশে কি ইমিটার। ইমিটার। তো ইমিটারের কাজ কি, ইমিটারের বাংলা নাম কি? ইমিটারের বাংলা নাম হচ্ছে নিঃসরক। নিঃসরক। বেজ মানে ভূমি বা পিঠ, ভূমি বা পিঠ। আর কালেক্টর হচ্ছে সংগ্রাহক, সংগ্রাহক। কালেক্টর হচ্ছে সংগ্রাহক। এই যে তিনটা টার্মিনাল, বেজ টার্মিনাল, কালেক্টর টার্মিনাল, ইমিটার টার্মিনাল। এবার ইমিটারের কাজ কি? ইমিটার হচ্ছে নিঃসরক। সে কি করে? চার্জ ক্যারিয়ারকে নিঃসরণ করে, নিঃসরণ করে, বেজ ধারণ করে। বেজ কি করছে? দুই পাশে ইমিটার এবং কালেক্টর দুইটাকে ধারণ করে রাখছে। সে কমন হয়ে ইমিটার এবং বেজকে দুই পাশে ধরে রাখছে, ধারণ করে রাখছে। বেজ ভূমি, একটা বিল্ডিং এর যেমন আমরা বেজ দিই না, বেসমেন্টের উপরে কি হয়? পুরো বিল্ডিংটা দাঁড়ায় থাকে। তো এই হচ্ছে বেজ, ট্রানজিস্টরের বেজ। আর এটা হচ্ছে কালেক্টর। এই কালেক্টর কি করবে? ওই যে ইমিটার নিঃসরক, সে যে চার্জ ক্যারিয়ার গুলা নিঃসরণ করে দিছে, এই কালেক্টর সেই চার্জ ক্যারিয়ার গুলাকে সংগ্রহ করবে। এই কারণে তার নাম হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। সে চার্জ ক্যারিয়ারকে কি করবে? সংগ্রহ করবে। কি ক্লিয়ার? তো এবার দেখো আমরা সিম্বলটা দেখতে চাই, সার্কিটে ব্যবহৃত যে সিম্বল, সেই সিম্বলিক ডায়াগ্রামটা কেমন হবে।
যেমন আমরা রোদের একটা সিম্বলিক ডায়াগ্রাম আঁকি না, ডায়োডের একটা সিম্বলিক ডায়াগ্রাম আঁকি না, ঠিক তেমনি ভাবে ট্রানজিস্টরের সিম্বলিক ডায়াগ্রামটা কেমন হবে এইটা আমরা একটু দেখতে চাই। তো এইবার আসো, ট্রানজিস্টরের সিম্বলিক ডায়াগ্রামটা কেমন হবে তোমরা আগে লিখবা না, কারণ আমি এখানে আরো চিত্র আঁকবো, তারপরে আমি এখানে কিছু কথা লিখে দিচ্ছি। এই যে এখানে দুইটা জাংশন, এর জাংশন কয়টা? দুইটা। এই যে আমি বলছিলাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর, জাংশন দুইটা। এই যে এই একটা জাংশন বা পোল আর এই একটা জাংশন বা পোল, দুইটা জাংশন। ঠিক আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টরে দুইটা জাংশন, লিখে দিই একটু, দুইটা জাংশন। দুইটা জাংশন, তো একটা হচ্ছে বেজ ইমিটার জাংশন, একটা হচ্ছে বেজ ইমিটার জাংশন, আর একটা হচ্ছে বেস কালেক্টর জাংশন। বেস কালেক্টর জাংশন দেখো, এই যে এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেস। তাহলে তাহলে এইটা কি? বেজ ইমিটার জাংশন, এটা কি? বেস কালেক্টর জাংশন। ঠিক একই ভাবে বেজ ইমিটার জাংশন, বেস কালেক্টর জাংশন। ঠিক আছে, ট্রানজিস্টরের দুইটা জাংশন, বেজ ইমিটার, বেস কালেক্টর, বেজ ইমিটার, বেস কালেক্টর। বেস কমন, বেস ধারণ করে আছে, কালেক্টরকে এবং ইমিটারকে ধরে রাখছে। ঠিক আছে, নিঃসরক হচ্ছে নিঃসরণ করে। নিঃসরক কি? একদম হচ্ছে নিঃসরক কি? নিঃসরক বললাম যে নিঃসরক হচ্ছে নিঃসরণ করে, কি? চার্জ ক্যারিয়ার নিঃসরণ করবে। এই যে এ কি করবে? চার্জ ক্যারিয়ার নিঃসরণ করে দিবে। আর কালেক্টর কি করবে? ওই চার্জ ক্যারিয়ার গুলাকে কালেক্ট করবে, সংগ্রহ করবে। দেখবো আমরা কেমনে কাজ করে, সেটা তো দেখবো, ওয়েট করো। আগে একটু তোমাকে চিনাই, জিনিসগুলো আমি একটু চিনাই। তো আমরা যখন সিম্বলিক ডায়াগ্রাম আঁকবো, এই সিম্বলিক ডায়াগ্রাম তো দুইটার দুই রকম, পিএনপি এনপিএন দুইটা আছে। তো এই সিম্বলিক ডায়াগ্রাম যখন আমরা আঁকবো, এই সিম্বলিক ডায়াগ্রাম একটু বুঝে আঁকার জন্য আমাদের কিছু নিয়ম মাথায় রাখতে হবে, না হলে অনেক সময় মুখস্থ করা লাগবে। তো কি নিয়ম মাথায় রাখবো? এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের দুইটা জাংশন দেখলাম আমরা, বিজেটির দুইটা জাংশন, একটা বেজ ইমিটার। তো বেজ ইমিটার দেখো, একটু খেয়াল করো, বেজ ইমিটার পিএন, আবার বেজ কালেক্টর সেটাও একটা এনপি বা পিএন। তাহলে এরা আসলে দুইটা ভিন্ন ভিন্ন ডায়োডের মতো আচরণ করে, দুইটা ভিন্ন ভিন্ন ডায়োডের মতো আচরণ করে। তো বিশেষ করে তুমি নিয়ম মাথায় রাখবা, ঠিক আছে? যে নিয়ম, সার্কিট আঁকার জন্য যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে বেজ ইমিটার জাংশন, বেজ ইমিটার জাংশন এটা এটা একটা ডায়োডের মতো আচরণ করে, অ্যাক্টস লাইক এ ডায়োড, ডায়োডের মতো, ডায়োডের মতো আচরণ করে, আচরণ করে। এখন ধরো এটা এটা বেজ, এটা ইমিটার। তো বেজে যদি পি হয়, ইমিটার যদি এন হয়, তো ডায়োডে যেমন কারেন্ট কি হইতো? কারেন্ট কি হইতো? পি থেকে এন এর দিকে যাইতো। তাহলে ডায়োডের আমরা সিম্বলটা এরকম ভাবে দিতাম, এই যে পি থেকে এন এর দিকে। তাহলে বেজ যদি পি জাংশন হয়, পি হয়, তারপরে ইমিটার যদি এন হয়, তাহলে কারেন্ট যাবে কি? পি থেকে এন এর দিকে। আবার যদি উল্টা হয়, ধরো ইমিটার হইলো, এই যে ইমিটার এইটা হইলো পি, আর বেজ এইটা হইলো এন, তাহলে তখন কি হবে? তখন পি থেকে এন এর দিকে কারেন্ট আসবে, তখন কারেন্টের সিম্বলটা, কারেন্টের ডিরেকশনটা হবে এরকম। এই কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করেই তো আমরা ডায়োডের সিম্বল দিই, তাই না? কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে তো আমরা ডায়োডের সিম্বল দিই। তাহলে ওরকম যে পিএন, এই যে একটা ডায়োড, দেখো পিএন ডায়োড, তোমার এই বেজ ইমিটার দেখতে হবে না, তুমি দেখো পিএন একটা ডায়োড না? তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পি থেকে এন এর দিকে। তারপরে এখানে দেখো, এই যে এটা পি, এটা এন, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পি থেকে এন এর দিকে। তাহলে এখন যদি বেস পি হয়, ইমিটার যদি এন হয়, তাহলে কারেন্ট পি থেকে এন অর্থাৎ বেস থেকে ইমিটারের দিকে যাবে। ঠিক একইভাবে উল্টো কথা, যদি ইমিটার পি হয় আর বেস যদি এন হয়, তাহলে কারেন্ট পি থেকে এন এর দিকে অর্থাৎ ইমিটার থেকে তখন বেসের দিকে আসবে। কারেন্ট সবসময় পি থেকে এন এর দিকে যাবে। তাহলে আমরা এই যে তীর চিহ্নটা দিয়ে যে ডায়োডের সিম্বলটা আঁকি, এই তীর চিহ্নটা কারেন্টের সিম্বলের উপর ভিত্তি করেই তো দেওয়া হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই যে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ ইমিটার সেকশনে ডায়োডের মতো করে এই সিম্বলটা দিব, তীর চিহ্নটা দিব। তাহলে আমরা চিন্তা করব বেজ ইমিটার সেকশনে একটা ডায়োড আছে, তাহলে বেজ ইমিটার সেকশনটার দিকে তাকাবো, বেজ ইমিটার সেকশনটার দিকে তাকাবো, বেজ ইমিটার সেকশনটার দিকে তাকানোর পরেই আমরা পি থেকে এন এর দিকে তীর চিহ্নটা দিব। তাহলে তীর চিহ্নটা দিব কোন দিক থেকে কোন দিকে বলো? তীর চিহ্নটা দিব কোন দিক থেকে কোন দিকে? পি থেকে এন এর দিকে, বেজ থেকে ইমিটার বা ইমিটার থেকে বেজের দিকে না। ঠিক আছে, বেজ থেকে ইমিটার বা ইমিটার থেকে বেজের দিকে না, পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে। এবার দেখবো কোনটা পি আছে, দেখবো কোনটা এন আছে, তীর চিহ্নটা আমরা ওইভাবেই দিব। কি কথা বুঝছো? তীর চিহ্নটা আমরা ওইভাবেই দিব। তাহলে এবার আসো আমি তোমাকে নিয়মটা শিখাই কিভাবে সার্কিট আঁকবো।
তুমি একটা গোল্লা দিবা, দিলা গোল্লা, গোল্লা দেওয়ার পরে একটা জ্যা আঁকবা, বৃত্তের জ্যা আঁকলা, আঁকার পরে এখান থেকে তিনটা টার্মিনাল বের করবা, একটা দুইটা তিনটা, এই যে তিনটা টার্মিনাল বের করবা। কি করবা, কিভাবে আঁকবা, একটা গোল্লা দিবা, একটা জ্যা আঁকলা, তিনটা টার্মিনাল বের করবা এখান থেকে, এক দুই, এই যে তিনটা টার্মিনাল বের করবা। তাহলে এবার আসো, এটা ইমিটার, এই যে মাঝখানে যে কালেক্টর ইমিটারকে ধরে রাখছে, দেখো বেজ ভিত্তি, এটা বেজ আর এটা কালেক্টর। তাহলে ই সি আর এটা বি। আমি কোন ট্রানজিস্টর রাখতে চাই, পিএনপি। দেখো দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, ঠিক আছে, অনেকে অনেক কঠিন করে বলে, বুঝতে সমস্যা হয়। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, এটা পি, এটা এন আর এটা পি। তাহলে আমরা কই তাকাবো, আমরা তাকাবো কোথায়, আমরা তাকাবো ইমিটার আর বেজের দিকে, ইমিটার আর বেজের দিকে, ইমিটার আর বেজের দিকে। এবার দেখো ইমিটার পি, বেজ এন, তাহলে কারেন্টের ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে। তাহলে কারেন্টের ডিরেকশনটা হবে পি থেকে এন এর দিকে, এই যে কারেন্টের ডিরেকশনটা এইভাবে যাবে, পি থেকে এন এর দিকে যাবে, ঠিক আছে। ওই সেকশনে আমরা কারেন্টের ডিরেকশনটা এইভাবে দিব। আর একটা ট্রানজিস্টর কি, এনপিএন, এনপিএন। তাহলে এনপিএন ট্রানজিস্টর, তাহলে একটা সিলিকনের পাত নিয়ে তিন ভাগ করব, এই অংশে এন টাইপ ডোপিং, এই অংশে পি টাইপ ডোপিং, এই অংশে আবার এন টাইপ ডোপিং। তাহলে এটার নাম কি, ইমিটার, সংগ্রাহক। এটা কি, এটা বেজ, আর এটার নাম কালেক্টর। বেজ ধারণ করবে কাকে, ইমিটার এবং কালেক্টরকে ধরে রাখবে। আর কালেক্টর সংগ্রাহক, সে চার্জ ক্যারিয়ার সংগ্রহ করবে, ইমিটার চার্জ ক্যারিয়ার নিঃসরণ করবে। তাহলে ঠিক একইভাবে এর জন্য একই কথা একইভাবে প্রযোজ্য, মাঝখানের অংশটা বেজ, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে ইমিটার। তাহলে বাংলা কথা লিখলাম না, একই বাংলা কথা, এটা ভূমি, এটা সংগ্রাহক, আর এটা নিঃসরক, নিঃসরক। এইবার আসো, এটার সিম্বল আঁকবো, ওই একই রকম গোল্লা দিব, ওই একই রকম একটা গোল্লা দিব, দিলাম গোল্লা, একটা ফ্রি গোল্লা দিয়ে দিলাম, দিয়ে তিনটা টার্মিনাল বের করে নেব, সুন্দর করে তিনটা টার্মিনাল বের করে নেব। এই অনেক সময় এই বৃত্তটা নাও আঁকতে পারে, মানে শুধু এভাবেও কিন্তু আঁকা হয়, ঠিক আছে, শুধু এভাবেও কিন্তু আঁকা হয়, ঠিক আছে, শুধু এভাবেও কিন্তু আঁকে। তো এটা নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, যেভাবে আঁকা থাকবে আঁকা থাকবে। তো এই হচ্ছে আমাদের সিম্বল। তাহলে এটা কি, এটা হচ্ছে ইমিটার, এটা কি বেজ, এটা কি কালেক্টর, ঠিক আছে। আর এটা কি পি, সরি এনপিএন, এনপিএন, এই হচ্ছে দুইটা সিম্বল। তাহলে এনপিএন ট্রানজিস্টর সিম্বল দেখো, একটু তাকাও, বোর্ডে তাকাও, এনপিএন ট্রানজিস্টর সিম্বল দেখছো, পিএনপি ট্রানজিস্টর সিম্বল দেখছো। এইবার হচ্ছে আসল কথা, দেখো তো দুটো সিম্বল, দুটো তো একই রকম দেখতে, দুটো দেখতে তো একই রকম। আমি যদি পিএনপি না লিখতাম, আমি যদি এনপিএন না লিখতাম, তুমি বুঝতা কোনটা পিএনপি কোনটা এনপিএন, বুঝতা? তুমি বুঝতা না। কিন্তু এই পিএনপি লিখছি বলে মনে হচ্ছে এটা পিএনপি, এটা এনপিএন লিখছি বলে মনে হচ্ছে এনপিএন, কিন্তু সিম্বল থেকে তুমি কেমনে বুঝবা? আমি ওটা লিখিনি, ধরো আমি পিএনপি লিখি নাই, তাহলে তুমি সিম্বল থেকে কিভাবে বুঝবা? দেখো সিম্বল থেকে বোঝার কোনো উপায় নেই, দুটো দেখতে কি একই রকম না। এইবার দুটোকে আলাদা করতে হবে, এই আলাদা করার জন্যই তোমাকে আমি বললাম এই হচ্ছে নিয়ম। তাহলে কোথায় তাকাবা? বেজ ইমিটার সেকশনে তাকাবা। তোমার এই নিয়ম পড়ার দরকার নেই, তুমি আমার কথা শোনো। কোথায় তাকাবা? বেজ ইমিটার সেকশনে। বেজ কালেক্টরে না, কোন জাংশন দেখবা? বেজ ইমিটার সেকশন দেখবা। বেজ ইমিটার এটা একটা ডায়োডের মতো কাজ করবে, তাহলে জাস্ট ওখানে একটা ডায়োডের হিসাব নিকাশ বা লজিক আমরা খাটাই ফেলবো। তাহলে বেজ এবং ইমিটার, আসো 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 তাকো, এই দেখো বেজ আর ইমিটার, বেজ আর ইমিটার, পি আর এন, বেজ ইমিটার, এটা পি এটা এন, এটা পি এটা এন। তাহলে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? পি থেকে এন এর দিকে যাবে, কারেন্টটা পি থেকে এন এর দিকে যাবে। তাহলে কারেন্টের তীর চিহ্ন দিতে হবে একটা, তীর চিহ্ন দিতে হবে একটা, পি থেকে এন এর দিকে, এটা পি এটা এন, কোথায়? বেজ ইমিটার সেকশনে। এই যে একটা তীর চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে, এই যে একটা তীর চিহ্ন দিয়ে দিব। তাহলে তীর চিহ্নটা কি? এই তীর চিহ্নটা অন্তর্মুখী, ঠিক আছে, এই তীর চিহ্নটা অন্তর্মুখী, ভেতরের দিকে তীর চিহ্নটা অন্তর্মুখী। এখানে আসো তাকাও, কোথায় দেখবা? এই যে বেজ আর কালেক্টরে, বেজ আর কালেক্টরে, বলো বেজ আর কালেক্টরে না, বেজ আর কালেক্টরে না, বেজ আর ইমিটারে। এটা পি, বেজ পি আর এন, এন ই, তাহলে বেজ পি এন আর এই ইমিটার ই, সরি ইমিটার এন। তাহলে পি থেকে এন এর দিকে কারেন্ট, পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে, তাহলে কারেন্টের তীর চিহ্ন এইভাবে যাবে, এইভাবে। কি কথা বুঝলা? কারেন্টের তীর চিহ্ন এইভাবে যাবে পি থেকে এন এর দিকে। তাহলে এইবার দেখো দুইটা সিম্বলের মধ্যে পার্থক্য ক্রিয়েট হয়েছে কিনা দেখো তো। এখানে তীর চিহ্নটা অন্তর্মুখী, এখানে তীর চিহ্নটা বহির্মুখী।
তীর চিহ্নটা বহির্মুখী। তাহলে এবার কিন্তু সিম্বল দেখে বোঝার উপায় আছে যে কোনটা পি এনপি ট্রানজিস্টর আর কোনটা এনপিএন ট্রানজিস্টর। কারেন্ট যাবে পি থেকে এন এর দিকে, কারেন্ট যাবে পি থেকে এন এর দিকে, কোথায়? বেজ ইমিটার সেকশন। এটাই তো কথা। তাহলে এটা দেখেই তুমি কিন্তু এখন বুঝে ফেলতে পারবা কোনটা পিএনপি আর কোনটা এনপিএন ট্রানজিস্টর। যেভাবে আঁকা থাকুক, যেভাবে আঁকা থাকুক, আমি তো এভাবে আঁকছি, অনেক সময় দেখো এভাবে এঁকে দিতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, এভাবে এঁকে দিতে পারে, থাকুক এভাবে আঁকা থাকুক, এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিছি। এই যে তীর চিহ্নটা এখানে, তাহলে তীর চিহ্নটা কি বহির্মুখী না অন্তর্মুখী? বহির্মুখী। ইয়েস, এনপিএন ট্রানজিস্টর, এটা এন, এটা পি, এটা এন, শেষ, মিলে গেছে। দেখো এই যে পি এন মিলে গেছে, পি এন, এন পি এন, তো পি থেকে এন এর দিকে। আর এনটা থাকবে এই যে তীর চিহ্নটা থাকবে সবসময় ইমিটার, কারণ আমার তীর চিহ্ন দিব হচ্ছে সবসময় বেজ ইমিটার, বেজ ইমিটার, বেজ থেকে ইমিটার, আর তাহলে বাকি এটা কালেক্টর, বাকি এটা কালেক্টর। কি কথা বুঝলা? বাকি এটা কালেক্টর। ধরো এইভাবে আঁকা আছে, ধরো এইভাবে আঁকা আছে, এইভাবে আঁকা আছে। এই বলো এটা কোন ধরনের ট্রানজিস্টর এবং কোন প্রান্ত কোনটা? বলো দেখি, কোন ধরনের ট্রানজিস্টর এবং কোন প্রান্ত কোনটা? বলো এটা কোন ধরনের ট্রানজিস্টর, কোন ধরনের ট্রানজিস্টর এবং কোন প্রান্ত কোনটা? তীর চিহ্ন কোন দিকে আছে? তীর চিহ্ন আছে অন্তর্মুখী, তীর চিহ্ন আছে অন্তর্মুখী, কি তাই না? তাহলে অন্তর্মুখী, এটা কি? পিএনপি ট্রানজিস্টর, এটা পিএনপি শিওর। তাহলে এটা পি, এটা এন, এটা পি। এবার তীর চিহ্ন হবে বেজ ইমিটার সেকশনে, তাহলে মাঝখানে তো বেজ। এবার কথা হচ্ছে কোনটা ইমিটার কোনটা কালেক্টর। তীর চিহ্ন হবে বেজ ইমিটার সেকশনে, এই যে, তাহলে এটা ইমিটার, এটা ইমিটার, মাঝখানটা তো বেজ কনফার্ম, এটা কালেক্টর। কি বুঝলা? সহজ না? এগুলো মুখস্থ করলে কিন্তু ভুল হবে, মুখস্থ করার দরকার নেই। তুমি তীর চিহ্ন দিবা বেজ ইমিটার সেকশনে, পি থেকে এনের দিকে, শেষ। এটা দেখলে বুঝতে পারবে। আরো শর্টকাট বলে দিচ্ছি, তীর চিহ্ন অন্তর্মুখী তাহলে পিএনপি, আর তীর চিহ্ন বহির্মুখী বাইরের দিকে এনপিএন। ঠিক আছে? আমাদের এক টিচার এটা কথা বলতো আর কি। ঠিক আছে? তোমাদের এখন শর্টকাট দিতেও তো মানে ট্রিক্স শিখাইতেও ভয় করে, বুঝছো? হ্যাঁ, তারপর আমি বলি, ট্রিক্সটা বলি। সেটা হচ্ছে এই যে তীর চিহ্ন, অনেকে মনে করো যে মানে ভুলে যায় তীর চিহ্ন কেমন হলে কেমন হবে, কোনটা কোন তীর চিহ্ন কোন দিকে হলে পিএনপি, কোন দিকে হলে এনপিএন হবে, অনেকে ভুলে যায়। একটা ট্রিক্স তুমি মাথায় রাখতে পারো। দেখো, পি হচ্ছে পুরুষ, এন হচ্ছে নারী, পুরুষ নারী। ঠিক আছে? এটা কিন্তু ট্রিক্স, আমি আবার বলতেছি ট্রিক্স, কোনো নিয়ম টিয়ম না, আবার ভুল টুল ভাইবো না। এটা পি, এটা এন, পি পুরুষ, এন কি নারী। এবার মনে করো কোনো কারণে যদি ঝগড়াঝাটি হয়, তাহলে ঝগড়াঝাটি হলে পুরুষ ধৈর্যশীল হয়, পুরুষ সবসময় ঘরেই থাকে, ঘরের দিকেই ঢোকে। ঠিক আছে? ঘর থেকে তো আর বের হয়ে যায় না পুরুষ। কিন্তু দেখবে একটু ঝগড়াঝাটি হলে কি হয়, নারী যে, সে কি করে, তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছায় বাপের বাড়ি চলে যায়, তাই না? তাহলে তাহলে দেখো এটা, এটা কি এনপিএন, এনপিএন। তাহলে পিএন বেজ ইমিটার পিএন, এই যে তীর চিহ্নটা দেখো বাইরের দিকে, এই যে নারী, নারীতে তীর চিহ্ন বাইরের দিকে চলে যাচ্ছে। আর দেখো এদিকে দেখো, এখানে দেখো, এই যে এটা হচ্ছে পি, পি, এটা পি, যখন যখন এটা পি, তাহলে পি ভেতরে ঢুকতেছে, পি ভেতরে ঢুকতেছে, এন বাইরে চলে যাচ্ছে, এই পি ভেতরে ঢুকতেছে। ঠিক আছে? মানে ট্রিক্স এর জন্য আর কি বলা হয়। তো এভাবে না হলেও চলবে, এভাবে তোমার মাথায় না রাখলেও চলবে। ঠিক আছে? তুমি অন্তর্মুখী আর বহির্মুখী এটা মাথায় রাখলেই চলবে, বা তারপরও ভুলে গেলে তুমি আঁকে দিবা, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? আমাদের এক টিচার এইভাবে বলতো যে পি পুরুষ এর নারী, তাহলে তীর চিহ্ন দেখবা। ঠিক আছে? ওকে, আসো এবার বোর্ডে তাকাও। তাহলে আমরা একটু এখানে একটা জিনিস একটু লিখে দিই, এখানে একটা জিনিস একটু লিখে দিই, কোনটা কি কাজ করে। নিঃসারক কি কাজ করে বলো, নিঃসারক কি কাজ করে? নিঃসারকের কাজ, চার্জ ক্যারিয়ার নিঃসরণ করা, চার্জ না কিন্তু চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার নিঃসরণ করে, নিঃসরণ করে। আর সংগ্রাহক, সংগ্রাহক সংগ্রহ করে, সংগ্রাহক এই চার্জ ক্যারিয়ার গুলাকে সংগ্রহ করে, সংগ্রহ করে, বুঝলা? তো এবার আসো, ট্রানজিস্টর কি হিসাবে ব্যবহার করা হয়। এই যে ট্রানজিস্টর, দুই ধরনের ট্রানজিস্টর দেখলাম, এর ব্যবহার কিসে? ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টরের বহুত ব্যবহার আছে। আমাদের বইতে দুই ধরনের ব্যবহার উল্লেখ করা আছে। মানে আমি কি পারপাসে ট্রানজিস্টরকে ব্যবহার করব এইটা বুঝবো, তারপর আমি ট্রানজিস্টরের কাজ দেখবো, বুঝলা?
তো ট্রানজিস্টরকে দুই ধরনের পারপাসে আমরা ব্যবহার করি। এক হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে, অ্যাম্পলিফিকেশনের কাজে, অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করি। আর দুই নম্বর হচ্ছে সুইচ হিসাবে ব্যবহার করি, সুইচ হিসাবে ব্যবহার করি, সুইচ হিসাবে ব্যবহার করি। এই যে দুই ধরনের ব্যবহার, এটাই আমাদের বইতে উল্লেখ আছে। আরো ব্যবহার আছে, কিন্তু আমাদের বইতে এই দুইটা ব্যবহারই উল্লেখ আছে। আমরা এই দুইটা ব্যবহার নিয়ে আলোচনা করব যে কিভাবে ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করা যায়, কিভাবে ট্রানজিস্টরকে অ্যাম্পলিফিকেশনের কাজে, অ্যাম্পলিফায়ার মানে বাংলা হচ্ছে বিবর্ধক, এটার বাংলা কি, বাংলা হচ্ছে বিবর্ধক, বিবর্ধক হিসাবে ব্যবহার করা যায়। তো সেটা আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে বিবর্ধক হিসাবে ব্যবহার করতে পারি। তো দেখো আমি একটু বুঝাই আগে বিবর্ধক জিনিসটা কি। এইটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর, এই যে বক্সের মধ্যে ট্রানজিস্টরটা আছে, এই বক্সের মধ্যে ট্রানজিস্টরটা আছে। এবার এই ট্রানজিস্টরে আমি একটা ইনপুট দিব, এমন একটা সিগন্যাল ইনপুট দিলাম, খুবই লো সিগন্যাল, ধরো লো একটা সাউন্ড সিগন্যাল, দেখো পিকটা খুবই কম, পিকটা খুবই কম, ইনপুট সিগন্যাল, এটা আমাদের ইনপুট সিগন্যাল, দেখো পিকটা খুবই কম। ট্রানজিস্টরে ইনপুট দিলাম, এখান থেকে আউটপুট পাবো, এখান থেকে আউটপুট বের হয়ে আসবে। আউটপুটটা একটা মনে করো যে বেশ বড় একটা সিগন্যাল হবে, যার পিক অনেক বেশি হবে। যদি একটা আমি আউটপুটটাকে সাউন্ডের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে মাইক্রোফোন, এই যে আমি কথা বলতেছি মাইক্রোফোনে যাচ্ছে, গিয়ে যখন স্পিকার থেকে আউটপুটটা আসবে তখন একটা বিবর্ধিত সিগন্যাল আসবে। আমি যে সাউন্ডে কথা বলবো সেই সাউন্ডের সিগন্যালটা যদি এটা হয়, তাহলে তাহলে আউটপুটটা হবে আরো বেশি পিক ভ্যালু নিয়ে একটা সিগন্যাল, মানে পিকটা আরো বড় হয়ে যাবে, আগের চেয়ে অ্যাম্পলিটিউড বেড়ে যাবে। তাহলে এবার এইটা হবে এরকম, ঠিক আছে। তো অনেক বলতে ভাই ফেজ তো উল্টে গেল, হ্যাঁ ফেজ উল্টে গেছে, কিন্তু দেখো একটা জিনিস দেখো, এটা প্রথমে উপরে ছিল, এটা নিচে, আর এটা নিচে তারপর উপরে, এর সাথে এর ফেজ ডিফারেন্স হচ্ছে 180। তো অ্যাম্পলিফায়ার কিন্তু 180 ফেজ ডিফারেন্স করে দেয়, ঠিক আছে। আমি ইনপুট সিগন্যাল যেটা পাবো, আউটপুট সিগন্যাল এসির ক্ষেত্রে আউটপুট সিগন্যালটা আমি 180 ফেজ ডিফারেন্সে পাবো, 180 ফেজ ডিফারেন্সে পাবো। দাদা আপনার ক্লাসে স্লাইড দেয় না কেন? দিয়ে দিবে, আজকে স্লাইড গুলো দিয়ে দিবে, ঠিক আছে। আমি দিই নাই স্লাইড গুলা, ঠিক আছে, আমি স্লাইড গুলো দিতে পারি নাই, আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব। তাহলে কি বলতেছিলাম, এখানকার যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা বড় একটা সিগন্যাল পাবো, তাই এটাকেই বলা হয় বিবর্ধন করা। এখানে এখানে মনে করো কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার, ধরো এখান থেকে ধরো 100 গুণ বিবর্ধিত করছি, তাহলে এখন আমি পাবো হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সিগন্যালটা বিবর্ধিত হয়ে গেল, বিবর্ধন করলো আর কি। তো এটা কি করবে, ট্রানজিস্টর করবে। কেমনে করবে সেই জিনিসটাই আমরা দেখবো কিভাবে করবে। এটা ধরো এটা মাইক্রোফোন যদি হয়, এটা মাইক্রোফোন যদি হয়, তাহলে এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে স্পিকার। যেটা যদি মাইক্রোফোন হয় এটা হবে স্পিকার। অনেক সময় আমরা ক্যাসকেড কানেকশন ব্যবহার করতে পারি, ট্রানজিস্টর পর পর অনেকগুলো ট্রানজিস্টর, তাহলে কি হবে, পর পর অনেকগুলো ট্রানজিস্টর যদি আমি ক্যাসকেড কানেকশনে ব্যবহার করি, তাহলে কি করবে, এটা একটা ইনপুট লো সিগন্যাল, একটা ট্রানজিস্টর সেটাকে কিছুটা বিবর্ধিত করবে, তারপরে ট্রানজিস্টর ওইটাকে ইনপুট হিসেবে নিয়ে আবার একটা আউটপুট দিবে আরেকটু বিবর্ধিত, তারপরে পরের যে ট্রানজিস্টরটা সেটা ওইটাকে ইনপুট হিসেবে নিয়ে আবার কি করবে, আরেকটু বিবর্ধিত করবে। তাহলে এইভাবে আমরা বিবর্ধিত সিগন্যাল পাইতে থাকবো। তো এটাকে ট্রানজিস্টরকে এইভাবে ক্যাসকেড কানেকশনে, মানে পরপর অনেকগুলো ট্রানজিস্টর এভাবে ক্যাসকেড কানেকশনে ব্যবহার করে বেশ ভালো অ্যাম্পলিফিকেশনের কাজ করা যায়, কি বুঝলাম। আরেকটা হচ্ছে সুইচ হিসাবে ব্যবহার। সুইচ হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি, মনে করো এইটা হচ্ছে ট্রানজিস্টর, এটা হচ্ছে ট্রানজিস্টর, তাহলে ট্রানজিস্টরের এই পাশে ইনপুট আর এই দিকটা আউটপুট। তা আমি মনে করো ইনপুটে একটা কন্টিনিউয়াস সিগন্যাল দিলাম, ইনপুটে একটা এরকম কন্টিনিউয়াস একটা সিগন্যাল আমি দিলাম, আউটপুটে যেটা পাবো, আউটপুটে ধরো এরকম পাইলাম, কিছুক্ষণ অন কিছুক্ষণ অফ, ধরো আউটপুটটা এরকম হইলো, আউটপুটটা ধরো এরকম হইলো, এই যে দেখো, তাহলে ঘটনাটা কি ঘটলো, সিগন্যালটা পাওয়ার কথা ছিল এরকম, এরকম একটা সিগন্যাল পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সিগন্যালটা এরকম না পেয়ে সিগন্যালটা পাইলাম এরকম, এরকম সিগন্যালটা পাইলাম, এইটুকু অংশে আমি কোনো সিগন্যাল পাইলাম না, দ্যাট মিন্স অফ। আবার এইটুকু অংশে সিগন্যাল আমি পাইলাম অন, আবার এইটুকু অংশে সিগন্যাল পাইলাম না অফ, আবার এইটুকু অংশে আমি সিগন্যাল পাইলাম অন। তাহলে কি হচ্ছে, অন অফ এই হিসাবে কাজ করতেছে। তার মানে এটা হচ্ছে সুইচ হিসাবে কাজ করা, দেখো সুইচ হিসাবে কাজ করে। এটা কিন্তু কন্টিনিউয়াস একটা সিগন্যাল ছিল, সব সময় অন। তো এই ইনপুটটাকে সে আউটপুট হিসাবে যখন আমাকে দিচ্ছে, তখন অন অফ এইভাবে আমাকে দিচ্ছে, ঠিক আছে, এইভাবে আমাকে দিচ্ছে। তাহলে কি হচ্ছে যে এখানে অফ, তার কিছুক্ষণ পর অন, তারপর আবার অফ, তার কিছুক্ষণ পর অন, এইভাবে আমি সিগন্যালটা পাচ্ছি। তো
তাহলে যদি এরকম পাই তাহলে এটা সুইচ হিসেবে কাজ করলো। এখানে আমরা কি ব্যবহার করবো? ট্রানজিস্টর। তাহলে তখন এটা সুইচ হিসেবে কাজ করবে, সুইচ হিসেবে কাজ করবে। তো এটা কিভাবে করবে সেইটা আমরা এক এক করে দেখব। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন কিভাবে করে, অ্যাম্পলিফায়ার হিসাবে কিভাবে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি। তো সেইটা এখন আমরা একটা আলোচনা করব। তাহলে সুন্দর করে লিখো, এটা কিন্তু পরীক্ষায় লাগবে। পরীক্ষায় তোমাদের এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন কিন্তু বোর্ডে বলে যে উপরে একটা সার্কিট দেওয়া থাকে, উক্ত সার্কিটটি কিভাবে মনে করে অ্যাম্পলিফিকেশনের কাজ করবে ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা কি? তো থিওরিটিক্যাল ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো করতে হবে। তো বইতে তো লেখা আছে, আমি বুঝাই দিচ্ছি, খুব ভালো করে শোনো। অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টর একটা ট্রানজিস্টরকে আঁকি, আগে একটু লম্বা করেই আঁকি। একটা ট্রানজিস্টরকে আমরা একটু লম্বা করে আঁকি। একটা সিলিকনের পাতনা হয়েছে, পাতলা নিয়ে এটাকে এই যে পরপর আমরা 3 ভাবে ডোপিং করব। তো ওই যে তোমাকে বলছিলাম বেজ অংশ খুবই হালকা ভাবে ডোপিং করা হয়, মাঝখানের এই অংশটা বেজ, এই অংশটা খুবই হালকা ভাবে ডোপিং করা হয়। এই অংশটা কালেক্টর আর এই অংশটা হচ্ছে ইমিটার। ধরো তাহলে কালেক্টর, বেজ, ইমিটার আমরা কোন ট্রানজিস্টর রাখতে চাই? ধরো এনপিএন, পিএনপিও হইতে পারে, কোনো ব্যাপার না। এনপিএন, তাহলে এনপিএন হইলে, এনপিএন যদি হয় তাহলে এই অংশ হচ্ছে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এন টাইপ ডোপিং। তাহলে এন টাইপ ডোপিং মানে ইলেকট্রন, এন টাইপ ডোপিং মানে ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন। এটাও আবার এন টাইপ ডোপিং, এটা এন টাইপ ডোপিং, ইলেকট্রন। বলো তো এখানে কি হোল নাই? এখানে কি হোল নাই? আছে, আছে। এইখানে হোল আছে, এইখানে হোল আছে, কিন্তু সেগুলা মাইনর, মেজর না। এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, এইখানকার মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, বাট হলো এখানে আছে। এবার আসো মাঝখানে বি বেসকে আমরা পি টাইপের ডোপিং করছি। পি টাইপ ডোপিং মানে এখানে আছে ভ্যাকান্ট, ফুল, এই যে এগুলো হচ্ছে ফুল। তাহলে এখানে কি ইলেকট্রন নাই? আছে, বাট ইলেকট্রন গুলা এই বি অংশে মাইনর, বেজ অংশে ইলেকট্রন গুলা মাইনর। তাহলে বেজ অংশে মেজর কে? হোল, আর এই দুই অংশে মেজর কে? ইলেকট্রন। আবার এদের দুইটা ডোপিং এর পরিমাণ বেশি। তাহলে বলো তো পুরো সিস্টেমটাতে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? পুরো সিস্টেমটাতে বলো মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? ইলেকট্রন অর হোল? এই অংশে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? ইলেকট্রন অর হোল? ইয়েস, ইলেকট্রন। এই অংশে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে ফ্লো করবে কে? ইলেকট্রন। আমরা ইলেকট্রনের ফ্লোটাই দেখাবো, ঠিক আছে? আমরা ইলেকট্রনের ফ্লোটা আসলে দেখাবো। একদম বলছে ভাই ট্রানজিস্টরের সাইজ কেমন? ট্রানজিস্টরের সাইজ বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে? ট্রানজিস্টরের সাইজ বিভিন্ন ধরনের হইতে পারে। যে ট্রানজিস্টরগুলো আমরা দেখতে পাই সেই ট্রানজিস্টরগুলো আমার হাতের সাইজে যদি বলি এতটুকু ছোট ছোট, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙলে তোমরা দেখতে পাবা। বা আমি তোমাদের একটু দেখাই ট্রানজিস্টর, এই যে এগুলো হচ্ছে ট্রানজিস্টর, একটা বড় করি না, এই দেখো এইটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরগুলো দেখতে এরকম, এই যে কালো অংশটা, এই যে একটা ইমিটার, একটা বেজ, একটা কালেক্টর, তিনটা টার্মিনাল, তিনটা প্রান্ত থাকে, বুঝলা? এই সবগুলো ট্রানজিস্টর বিভিন্ন ধরনের হইতে পারে। এই যে মূলত আসলে ট্রানজিস্টর গুলো দেখতে এরকম, এইটা এইটা, এগুলো সব ট্রানজিস্টর, বুঝলা? তো এবার আসো ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা একটু দেখবো, কিভাবে সে অ্যাম্পলিফিকেশনের কাজটা করতেছে। তো জাংশন কয়টা? জাংশন দুইটা, এই যে কালেক্টর বেজ একটা জাংশন আর বেজ ইমিটার একটা জাংশন। তো বেজ ইমিটার যে জাংশনটা, এই জাংশনটাকে আমি কানেক্ট করব, শোনো ভালো করে, বেজ ইমিটার যে জাংশনটা, এই জাংশনটাকে আমি কানেক্ট করব ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। বেজ ইমিটার জাংশনটাকে আমি কানেক্ট করব ফরওয়ার্ড বায়াসে, অর্থাৎ যার সাথে যা তার সাথে তাই। তাহলে বেজে কি আছে? বেজে আছে পি, বেজে আছে পি, বেজে আছে পি, আর ইতে আছে কি দেখো এন, ইতে আছে এন। তাহলে আমি পি এর সাথে কানেক্ট করব হচ্ছে পজিটিভ, ব্যাটারি পজিটিভ কানেক্ট করব, পি এর সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করব, আর এন এর সাথে ব্যাটারি নেগেটিভটা কানেক্ট করব, যার সাথে যা তার সাথে তাই। তাহলে আসো কানেক্ট করে দিই। একটা তার নিলাম, একটা তার নিলাম, তার নিয়ে বেজ এবং ইমিটার, বেজ এবং এই ইমিটার এই দুইটার মাঝে কানেক্ট করলাম। তাহলে বেজ হচ্ছে পজিটিভ টাইপ, তাহলে এর সাথে পি পজিটিভ টাইপ, ব্যাটারি পজিটিভ টার্মিনাল।
ই হচ্ছে এন টাইপ ডোপিং করা, এর সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্ট করলাম। তাহলে এই যে এই পাশটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এ চলে গেল, ফরওয়ার্ড বায়াসিং এ চলে গেল। এবার এই বায়াসিংটা করে লাভ কি হইলো? দেখো, আমরা চাই কি যে কালেক্টর থেকে এখান থেকে একটা তার বের করব, তার বের করে এখানে মনে করো একটা বাল্ব জ্বালাবো, ঠিক আছে, একটা বাল্ব জ্বালাবো, এই বাল্বটা যেন আরো অনেক বেশি আলো দিতে পারে, মানে সিগন্যালটাকে বিবর্ধিত করতে পারে। তাহলে আমাদের এই পাশটা হচ্ছে ইনপুট, এই পাশ থেকে আমরা আউটপুট পাবো, আউটপুট যেন ইনপুটের চেয়ে বেশি হয়, আউটপুট কারেন্ট যেন ইনপুট কারেন্টের চেয়ে বেশি হয়, আউটপুট ভোল্টেজ যেন ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি হয়। এইটাই আমাদের টার্গেট, আমাদের অ্যাম্পলিফাই করার টার্গেট, বিবর্ধিত সিগন্যাল পাওয়ার টার্গেট, এইটা আমরা করতে চাই। তার মানে যেখান থেকে আমরা আউটপুট নিব, ভালো করে বুঝিও কথাটা, আমি বিবর্ধিত করতে চাই একটা সিগন্যালকে, তাহলে যেখান থেকে আমরা আউটপুটটা কালেক্ট করব সেই লাইনে, সেই তারে বেশি চার্জ ফ্লো করা লাগবে। বেশি চার্জ যদি ফ্লো করে তাহলে কারেন্ট হবে বেশি, বেশি কারেন্ট যদি ফ্লো করা হয় তাহলে আমাদের কারেন্টের সিগন্যাল বা ভোল্টেজের সেই সিগন্যালটাও হবে বড়, বুঝলাম? তাহলে আমরা যেখান থেকে আউটপুটটা কালেক্ট করব, আউটপুটটা যেখান থেকে নিব, সেই আউটপুট লাইনের কারেন্ট যেন অনেক বেশি হয়, তার জন্য যেন বেশি চার্জ ক্যারিয়ার ওখানে ফ্লো করে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আউটপুটে বেশি চার্জ ক্যারিয়ার পাঠানো। তো তার জন্য আমরা এইভাবে মনে করো যে বায়াসিংটা করলাম। এবার এই বায়াসিং করলে কি হলো, এই যে ইলেকট্রনগুলা দেখো, এটা কি মাইনাস না, তাহলে এই পাশের সাথে কি লাগানো, মাইনাস লাগানো। তাহলে এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, তারা এই পাশে কি পাচ্ছে, মাইনাস টার্মিনালে ধাক্কা পাচ্ছে, মাইনাস টার্মিনাল, ওই যে বললাম যে নেতা আসছে একটা, নেতা এসে এদেরকে মোটিভেট করে কি করবে, ধাক্কা দিয়ে ওই পাশে পাঠাবে, ধাক্কা দিয়ে ওই পাশে পাঠাবে। এইখানে কিন্তু এই যে বেজ আর ইমিটারের মধ্যে এইখানেও কিন্তু একটা ওই যে ব্যারিয়ার পটেনশিয়াল ক্রিয়েট হবে, আমরা ম্যাথ করার সময় দেখবো বেজ ইমিটার এই সেকশনে ওই যে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, তো 0.7 ভোল্ট ড্রপ করবে আর কি ওখানে। তো এটা আমরা কিন্তু ম্যাথ করার সময় দেখবো যে বেজ ইমিটার সেকশনে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে 0.7 ভোল্ট ড্রপ করা লাগে ওখানে। তাহলে এইখানে এই যে একটা মনে করো যে ব্যারিয়ার পটেনশিয়াল ক্রিয়েট হয়েছিল, সেই ব্যারিয়ার পটেনশিয়ালের কারণে এই ইলেকট্রনগুলো ওই পাশে যাইতে পারছিল না। তাহলে এবার কি করবে, এখান থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রনকে ওই পাশে পাঠাই দিবে। তাহলে এখান থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রনগুলো দেখো ওই পাশে যাওয়া শুরু করবে, এই পাশে ইলেকট্রনগুলো আসা শুরু করবে, কে ইলেকট্রনগুলো ওই পাশে যাওয়া শুরু করবে ইলেকট্রনগুলো। এবার আসো, ইলেকট্রন তো এখানে আসবে, এখানে তো ফাঁকা ফাঁকা চেয়ার বসে আছে, ফাঁকা ফাঁকা চেয়ার মানে ভ্যাকান্ট হোল, ফাঁকা জায়গা, ইলেকট্রনগুলো দৌড়ে এসে এখানে বসে গেল। বসে থাকবে? বসে কি থাকবে? না, বসে থাকবে না, বসে কিন্তু থাকবে না। কেন বসে থাকবে না? ইলেকট্রনগুলো এখান থেকে যে ইলেকট্রনগুলো আসলো, সেই ইলেকট্রনগুলো এখানে কিন্তু বসে যাবে না, এই যে হোল ভ্যাকান্ট, এই ভ্যাকান্ট গুলো জায়গাগুলো কিন্তু ইলেকট্রনগুলো বসে যাবে না। বসে গেছে, ধরো বসে গেছে, বসে পড়লে সাথে সাথে আবার উঠাই নিবে। কে উঠাই নিবে? এই যেটা উঠাই নিবে, এটা কি পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলে এই টার্মিনালটা পজিটিভ, তাহলে এই পজিটিভ কি করবে, ওইখানে যে ইলেকট্রনগুলো এই পাশ থেকে পৌঁছাবে তাদেরকে এই ফাঁকা ভ্যাকান্ট জায়গায় বসতে দিবে না, তাড়াতাড়ি টেনে আবার এদিকে নিয়ে আসবে। এই পজিটিভ সেই ইলেকট্রনগুলোকে আবার টেনে এদিকে নিয়ে আসবে। তাহলে ওই যে ইলেকট্রনগুলা এইখান থেকে আবার এদিকে চলে আসতে থাকবে, ইলেকট্রনগুলা এদিকে চলে আসতে থাকবে, বুঝলা? এবার কথা হচ্ছে, সব ইলেকট্রনগুলা কি এই পাশে চলে আসবে? না, কিছু ইলেকট্রন ওই পাশে যাওয়ারও চেষ্টা করবে। এইবার তুমি বলতে পারো যে ভাই কিছু ইলেকট্রন ওই পাশে যাওয়ার চেষ্টা কেমনে করবে, এখানে তো অলরেডি অনেক ইলেকট্রন আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যদি ওই পাশ থেকে ইলেকট্রনকে সরাই নি, ওই পাশ থেকে ইলেকট্রনকে যদি সরাই নি, তাহলে ওই পাশে কিন্তু ইলেকট্রন যাইতে পারে। চিন্তা করো, এটা ওই যে গ্রামের দিকে কি করে দেখবা, ওই যে মানে আমাদের খুলনা বাগেরহাট এই অঞ্চলে অনেক ঘের হয়। ঘের মানে হচ্ছে মনে করো যে বিলগুলা পুকুরের মতো করে কেটে তখন ওখানে চিংড়ি চাষ করে। তো ওরকম মনে করো যে এইটা একটা অংশ, এখানে আল দেওয়া আছে, ঠিক এখানে একটা আল দেওয়া আছে, কি করা হয়েছে, এইখানে একটা নদী, নদী মানে খাল, মানে পুকুরের মতো, ছোট্ট পুকুরের মতো, এখানে একটা ছোট্ট পুকুর, এইখানে আর একটা পুকুর। তাহলে কি করা হচ্ছে, এই পাশ থেকে পানি পাঠানো হচ্ছে, এই পাশ থেকে পানি পাঠানো হচ্ছে, এইখানে গিয়ে পানি পড়তেছে, পানি পড়ার সাথে সাথে আর একটা মোটর দিয়ে পানি এদিকে টেনে নিয়ে আসা হচ্ছে। এইবার চিন্তা করো, এইটাও পানিতে টইটুম্বুর, পানিতে ভরা। তাহলে পানিতে ভরা থাকলে এই পাশের পানি তো ওই পাশে যাবে না, কিন্তু আমি যদি আরেকটা পাম্প দিয়ে এইখানকার পানিগুলাকে সরাই নিয়ে আসতে পারি, এখানকার পানিগুলাকে যদি সরাই নিয়ে আসতে পারি, এখানকার এই পানিগুলাকে যদি সরাই নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এইখান থেকে যে পানি যাচ্ছে তার মেজরিটি পানি, মানে মেজর নাম্বারটা সেইটার কিন্তু এই পাশে চলে যাবে, ম্যাক্সিমাম অংশটা কিন্তু এই পাশে চলে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, ইলেকট্রন গুলাকে এখান থেকে সরাই নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি আমারে বলো, আমি তোমারে বলবো না, বলো তো ইলেকট্রন গুলাকে আমি সরাইতে পারি কেমনে, কিভাবে ইলেকট্রন গুলাকে আমি সরাইতে পারি? আমার কি করা লাগবে, ইলেকট্রন গুলাকে সরাই নিয়ে আসা লাগবে। কিভাবে আমি ইলেকট্রন গুলাকে সরাই নিয়ে আসতে পারি?
বলো সরাই নিয়ে আসতে পারি কিভাবে? ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে সরাই নিয়ে আসবো না? তাহলে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার জন্য একটা পজিটিভ টার্মিনাল দরকার আমার। তাহলে একটা ব্যাটারি নিব, এই ব্যাটারিটা বেশ বড় একটা ব্যাটারি নিব, ঠিক আছে? এখানে ছোট্ট একটা মোটর নিলে হবে না, বেশ বড় একটা মোটর নেওয়া লাগবে, যে মোটর অনেক বেশি পানিকে টেনে নিয়ে আসতে পারবে। তাহলে এই যে বেশ বড় একটা ব্যাটারি আমরা নিব, সেই ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এখানে লাগাবো, নেগেটিভ টার্মিনালটা এখানে লাগাবো, ঠিক আছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কি সুবিধা হবে? এটা পজিটিভ, এই যে পজিটিভ, সে কি করবে? এখানকার যে ইলেকট্রনগুলোকে টানা শুরু করবে। ইলেকট্রনগুলোকে টানা শুরু করলে এই পাশের ইলেকট্রন খালি হইতে থাকবে, আবার এই পাশ থেকে ইলেকট্রনগুলো যাচ্ছে, দুইটা এবার একসাথে চিন্তা করো। এখান থেকে ইলেকট্রন চলে আসতেছে, এখান থেকে ইলেকট্রন চলে আসতেছে, ইলেকট্রনগুলা এভাবে ইলেকট্রনগুলো চলে আসতেছে। তাহলে এখানে জায়গাটা খালি হয়ে যাচ্ছে, আবার এখান থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম অংশ আবার এখানে দৌড় দিবে। তাহলে এখানে দেখো, এখান থেকে যে ইলেকট্রনগুলো সেগুলো এখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি আবার ইলেকট্রনগুলো এইদিকে চলে যাবে, এইবার পুরো ঘটনাটা আরেকবার বলি। তাহলে কি হইলো? আমরা কি করলাম? আমরা এই বেজ এবং ইমিটার সেকশনে এখানে একটা ফরওয়ার্ড বায়াসিং করলাম। ইমিটারের যেহেতু এন টার্মিনাল আমি মাইনাস দিলাম, আর বেজের যেহেতু পজিটিভ টার্মিনাল এটা আমি পজিটিভ পি দিলাম আর কি, মানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল কানেক্ট করলাম। কানেক্ট করলে কি হলো? এটা তো মাইনাস, তাহলে এটা মাইনাস। কি করলো? এ এসে ইলেকট্রনগুলোকে মাইনাস এসে ইলেকট্রনগুলোকে ধাক্কা দিলে ইলেকট্রনগুলো ওই পাশে গেল। এবার আসো, আমি বলছিলাম বেজ অংশটা খুব হালকাভাবে ডোপিং করা। তাহলে আমরা একটু নাম্বার দিয়ে চিন্তা করি। ধরো এইখানে 100টা ইলেকট্রন আছে, 100টা ইলেকট্রন ধরো যাওয়া শুরু করছে ওইদিকে, 100 ইলেকট্রন যাওয়া শুরু করছে, এখানে ফাঁকা চেয়ার আছে 5টা। কেন? কারণ ওই যে বললাম এর তুলনায় এর অংশের ডোপিং কম, তাহলে এখানে হোল বা ভ্যাকান্ট ফাঁকা জায়গা আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রন ছিল কিন্তু ইলেকট্রন এখন নাই, ফাঁকা চেয়ার হয়ে আছে। তো এরকম ফাঁকা চেয়ার, এখানে যে ফাঁকা চেয়ার, এই ফাঁকা চেয়ার গুলাতে ইলেকট্রন গুলা গিয়ে বসবে, এখানে ফাঁকা চেয়ার গুলাতে ইলেকট্রন গুলা গিয়ে বসবে, ইলেকট্রন গুলার বসতে হবে। তো আমি এখান থেকে 100টা ইলেকট্রন পাঠাইলাম, 100টা ইলেকট্রন পাঠাইলাম, এই 100টা ইলেকট্রনের মনে করো সবগুলো ইলেকট্রন ওখানে বসতে পারবে না, এটা সম্ভব না। এই কারণে আমি সম্ভব করব না বলেই আমি বেসটাকে খুব হালকাভাবে ডোপিং করছি। আমি যদি 100 ইলেকট্রনকে যাওয়ার জন্য এখানে মনে করো 100টা চেয়ার পাতায় রাখতাম, তাহলে আমার ওই লাইনের ইলেকট্রন কিন্তু বেশি আমি পাইতাম না। আমার দরকার ওই লাইনে বেশি ইলেকট্রন পাওয়া, কারণ ওই লাইনের ফ্লো আমার বেশি দরকার, ওইটা আমার আউটপুট টার্মিনাল, ওইখান থেকে আমি আউটপুট কালেক্ট করব, সেই আউটপুট বিবর্ধিত আউটপুট হইতে হবে। তো এই কারণে ওইখানে বেশি কারেন্ট যাইতে হবে, বেশি চার্জ ফ্লো হইতে হবে। তাহলে আমার কি করতে হবে? এই মাঝখানের বেসটাকে খুব হালকাভাবে ডোপিং করতে হবে, খুবই হালকাভাবে ডোপিং করতে হবে। তাহলে এখান থেকে 100 ইলেকট্রন আসলো, ধরো 5টা ফাঁকা চেয়ার আছে, 5টা ইলেকট্রন বসলো, আমি ধরে নিলাম 5টা ইলেকট্রন বসলো, ঠিক আছে? 5টা বা 10টাই দিলাম, ধরো 10টা ইলেকট্রন এখানে বসলো। তাহলে বাকি তো 90টা ইলেকট্রন আছে, সেই 90টা ইলেকট্রন তো যাওয়ার জায়গা খুঁজতেছে। 10টা ইলেকট্রন কি করছে? এখানে একটা ছোট্ট ছোট্ট মোটরের মতো বসানো আছে, বা একটা মনে করো ব্যাটারির মতো বসানো আছে। সে কি করবে? ওই 10টা ইলেকট্রনকে এই পথে নামাই নিয়ে আসবে, ওই 10টা ইলেকট্রনকে এই পথে নামাই নিয়ে আসবে। এই জায়গাটা তো ছোট জায়গা, এখান থেকে ইলেকট্রন যাবে, সবগুলো ইলেকট্রন এদিকে আসবে না, এখান থেকে ইলেকট্রন যাবে খুবই কম, কিন্তু একেবারে সোজা স্ট্রেট ফরওয়ার্ড ইলেকট্রন যাবে বেশি। এখন তোমার মনে হতে পারে এই পাশে তো ভাই অলরেডি ইলেকট্রন আছে, না ওই ইলেকট্রন গুলাকে তো আমি রাখার ব্যবস্থা করি নাই, আমি তো অলরেডি এখান থেকে পানি টেনে নেওয়া শুরু করছি, কি দিয়ে? এই বড় একটা মোটর দিয়ে, ঠিক আছে? এটার ভোল্টেজটা কিন্তু বেশি, এটার ভোল্টেজটা কম, এটার ভোল্টেজটা বেশি। এটাকে যদি আমরা V1 বলি, এটা হচ্ছে V2, তো V2 ইজ গ্রেটার দেন V1। অ্যাম্পলিফিকেশনের জন্য অবশ্যই এটা হইতে হবে, V2 V1 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে আমি এই ব্যাটারিটা দিয়ে এখান থেকে ইলেকট্রন গুলোকে টেনে আনা শুরু করছি। এখানেও তো 100টা ইলেকট্রন ছিল, যদি এখানে 100টা ইলেকট্রন যাওয়া শুরু করে, এখানেও তো ফ্রি 100টা ইলেকট্রন ছিল, তাহলে এখানে ফ্রি 100টা ইলেকট্রন ছিল, ফ্রি 100টা ছিল। তাহলে কি হলো? 100টা ইলেকট্রনের 10টা ধরো এই পথ দিয়ে গেছে, 100টা ইলেকট্রনের 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন এই পথ দিয়ে গেছে, এই পথ দিয়ে আবার এসে এই 10টা ইলেকট্রন আবার এখান থেকে ঢুকছে, 100টা ইলেকট্রনের 10টা এদিকে চলে আসছে, বাকি 90টা কই গেল? এই বাকি 90টা সোজা চলে গেছে, বাকি 90টা সোজা চলে গেছে। আর এখানে অলরেডি 100টা ছিল, সেই 100টা আর এখান থেকে আসা 90টা। তাহলে দেখো এই ইমিটার কি করলো? চার্জ ক্যারিয়ার গুলাকে নিঃসরণ করে পাঠাই দিল, নিঃসরণ করে দিল। কালেক্টর কি করলো? কালেক্টর ওই যে চার্জ ক্যারিয়ার 90টা চার্জ ক্যারিয়ার আসছে তাদেরকে কালেক্ট করলো, বুঝলা? ঠিক আছে, তাদেরকে কি করলো? কালেক্ট করলো। তাহলে এটা কালেক্ট করলো, কালেক্ট করার পরে তাহলে টোটাল বলো তো এই লাইনে এখন ইলেকট্রন কয়টা আসবে বলো তো? 90টা আর 100টা টোটাল কয়টা হইলো? 190টা ইলেকট্রন হইলো। তাহলে ফ্লোটা বাড়লো, বেশি বেশি ইলেকট্রনের মধ্যে দিয়ে ফ্লো হলো, এর মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন ফ্লো হলো বিধায় এখানে কারেন্ট বাড়লো। এবার আমি যদি একটা কাজ করি, ধরো একটা ছোট্ট এলইডি বাল্ব নিয়ে আসি, এলইডি বাল্ব,
এলইডি বাল্বটা এনে যদি এখানে বসাই দিই, ধরো এখানে একটা এলইডি বাল্ব বসাই দিলাম, তাহলে এই এলইডি বাল্বের এই যে বাল্বটা, এই বাল্বের অ্যাক্রসে এখানে ধরো এই যে বাল্ব, এই বাল্বের অ্যাক্রসে অনেক বেশি আলো আমি পাবো, অনেক বেশি আলো পাবো। তুলনামূলক মনে করো যে এইখানে একটা ছোট্ট এলইডি বাল্ব আছে, মানে আমি দেখতে চাই আমার ইনপুটের তুলনায় আউটপুট কেমন বিবর্ধিত হয়েছে। এটা চোখে দেখার জন্য, কারেন্ট তো আর চোখে দেখতে পারবে না, তো চোখে দেখার জন্য যে কাজটা আমরা করব, এখানে মনে করো একটা ব্যাটারি বসাবো, সরি ব্যাটারি বলতেছি, এলইডি বাল্ব বসাবো। তো এলইডি তে দেখতে পারবো এখানে যে আলোটা পাওয়া যাচ্ছে সেটা তুলনামূলক একটু কম পাওয়া যাচ্ছে, এখানে বেশি আলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখানে তুলনামূলক একটু কম আলো পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট, তাহলে আউটপুট বেশি বিবর্ধিত আউটপুট পাওয়া গেল। কি কথা বুঝলা? আউটপুট বিবর্ধিত আউটপুট পাওয়া গেল। 1 2 3, তাহলে বিবর্ধিত আউটপুট আমরা পাইলাম। তাহলে তুমি এবার একটু কারেন্টের ডিরেকশনটা একটু দেখো তো ভাই, এবার একটু কারেন্টের ডিরেকশনটা দেখো, কারেন্টের ডিরেকশনটা দেখবো আমরা সুন্দর করে, কারেন্টের ডিরেকশনটা একটু দেখো। এটা বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার। এটা কি টাইপ ডোপিং ছিল? এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। তাহলে আমরা কি করছিলাম, এখানে একটা ব্যাটারি বসাইছিলাম এরকম, এটা প্লাস এটা মাইনাস, আর এখানে বসাইছিলাম এরকম, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাস। তাহলে এটা V2, এটা V1, তো V2 ইজ গ্রেটার দেন V1। এটা হইলেই অ্যাম্পলিফিকেশন ভালো হবে, যত V2 যত বড় হবে আর V1 যত ছোট হবে তত অ্যাম্পলিফিকেশন ভালো হবে। বিতে একটা ইলেকট্রনও বসবে না, ইলেকট্রন বসতে যাবে, বসতে যাওয়ার সাথে সাথেই তো টান দিবে, কিছু টান দিবে এদিকে, কিছু টান দিবে এদিকে, এভাবে তো ঘুরতে থাকবে। ইলেকট্রনের এখানে গিয়ে তো আজীবন বসে থাকতে পারবে না। ধরো কিছুক্ষণের জন্য একটু বসছিল, বসে মনে করো যে একটু হ্যাঁ পান টান খাইলো, চাটা খাইলো, কিন্তু আবার তার উঠে আসতে হবে, তো কারণ তো ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে ইলেকট্রনগুলো। এই যে আমি তোমাকে একটু হাইলাইটার দিয়ে দেখাই, কিছু ইলেকট্রন এদিকে যাবে, কিছু ইলেকট্রন এদিক দিয়ে আসবে, এসে এই যে সবগুলো ইলেকট্রন আবার এদিক দিয়ে ঢুকবে। দেখো এদিক দিয়ে আবার 200 ইলেকট্রন ঢুকবে, কিভাবে? এদিক দিয়ে 10টা ইলেকট্রন আসলো, কয়টা? 10টা, আর এদিক দিয়ে চলে আসলো 190টা, তাহলে টোটাল আবার 200টা ইলেকট্রন এই রাস্তা দিয়ে ঢুকলো, 200 ইলেকট্রন ঢুকলো, ঢোকার পরে আবার 10টা এদিকে আসলো, আবার 190টা এদিকে গেল। মানে এটা তো একটা চলমান প্রক্রিয়া, যতক্ষণ আমাদের সার্কিট অন থাকবে ততক্ষণ এই চলমান প্রক্রিয়াটা চলতে থাকবে, এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে এবার একটু আমি তোমাকে দেখাই, এবার আর আমরা এই যে ইলেকট্রন হোল এগুলা অত বিচ্ছিরি করে আঁকবো না, আমি জাস্ট ফ্লোটা দেখাবো। তাহলে ইলেকট্রন যাচ্ছে এভাবে, ইলেকট্রনের ফ্লোটাকে সবুজ কালি দিয়ে দেখাই। ইলেকট্রন যাচ্ছে এভাবে, এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, সেই ইলেকট্রনের একটা মেজরিটি অংশ এদিকে চলে যাচ্ছে, একটা মেজর অংশ এই ইলেকট্রনের একটা মেজর অংশ এদিকে চলে যাচ্ছে, এখান থেকে এদিকে চলে যাচ্ছে। আর একটা অংশ ইলেকট্রনের একটা সামান্য অংশ, ছোট্ট একটা অংশ, সেই ছোট্ট একটা অংশ এদিকে আসতেছে, বড় অংশটা এদিকে যাচ্ছে, বড় অংশটা এদিকে যাচ্ছে, ছোট্ট একটা অংশ এদিকে যাচ্ছে ইলেকট্রনের। তাহলে এটা ইলেকট্রনের ফ্লো, এটা ইলেকট্রনের ফ্লো, এটা কিন্তু ইলেকট্রনের ফ্লো। তাহলে এবার আমরা যদি ইলেকট্রনের ফ্লো তারের মধ্যে দেখাই, তারের মধ্যে ইলেকট্রনের ফ্লো এইদিকে, ইলেকট্রনের ফ্লো। তারপরে এদিক দিয়ে ইলেকট্রন আসলো, এদিক দিয়ে ইলেকট্রন এসে দেখো ইলেকট্রনগুলা এই দুই পাশের ইলেকট্রনগুলা, এই পাশ দিয়ে ইলেকট্রনগুলো আসতেছে, এই পাশ দিয়ে ইলেকট্রনগুলো আসতেছে, দুই পাশের ইলেকট্রনগুলা এই একটা রাস্তা দিয়ে ঢুকতেছে, এখান থেকে ঢুকতেছে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। তাহলে এইটাকে যদি আমরা একটা নোড চিন্তা করি, নোড, এটা যদি একটা নোড হয়, এই যে ট্রানজিস্টরটা এটা যদি একটা নোড হয়, চিন্তা করো এটা একটা নোড, এটা যদি একটা নোড হয়, নোড হিসাবে কাজ করে, তাহলে এই নোডের মধ্যে কোন কোন দিক দিয়ে ইলেকট্রন ঢুকতেছে আর কোন কোন দিক দিয়ে ইলেকট্রন বের হচ্ছে দেখো তো। ইমিটার, এই যে ইমিটার এটা, তাহলে ইমিটার দিয়ে ইলেকট্রন ঢুকতেছে, বেস দিয়ে ইলেকট্রন বের হচ্ছে, কালেক্টর দিয়ে ইলেকট্রন বের হচ্ছে। ইলেকট্রন প্রবাহের উল্টা দিক হচ্ছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রন প্রবাহের উল্টা দিক কি? তড়িৎ প্রবাহ। তাহলে ইলেকট্রন এদিক দিয়ে যদি বের হয় তাহলে কারেন্ট তার উল্টা দিক দিয়ে ঢুকতেছে, এই এটা কারেন্ট কোন দিক দিয়ে ঢুকতেছে? কালেক্টর দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কালেক্টর কারেন্ট আইসি। V1 এর সাইন ভুল হয়েছে, ও সরি V1 এর সাইন ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ এবার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ V1 এর সাইন ভুল হয়ে গেছিল, ঠিক আছে, হ্যাঁ ভুল করে ফেলছিলাম একটু।
তাহলে দেখো এই দিক দিয়ে ইলেকট্রন বের হচ্ছে, কোন টার্মিনাল দিয়ে? কালেক্টর দিয়ে। তাহলে কালেক্টর দিয়ে যদি ইলেকট্রন বের হয় তাহলে কারেন্ট ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে। তাহলে কারেন্ট কালেক্টর দিয়ে ঢুকতেছে, এই যে কালেক্টর দিয়ে ঢুকলো, ঠিক আছে। দেখো বেস দিয়ে ইলেকট্রন বের হচ্ছে, তাহলে কারেন্ট বেস দিয়ে ঢুকবে, কারেন্ট বেস দিয়ে ঢুকবে, এটা বেজের কারেন্ট আইবি, ঠিক আছে। এবার আসো ইলেকট্রন, দেখো ইলেকট্রন ইমিটার দিয়ে ঢুকতেছে, ইলেকট্রন প্রবাহের উল্টা দিক তড়িৎ প্রবাহ। তাহলে এই লাইনে উল্টা দিকে, এই যে উল্টা দিক, ঠিক আছে। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, একটু বুঝে নাও। ইলেকট্রন এদিকে যাচ্ছে, ইলেকট্রন ইমিটারে ঢুকতেছে, তাহলে কারেন্ট ইমিটার থেকে বের হচ্ছে, কারেন্ট বের হচ্ছে ইলেকট্রন প্রবাহের উল্টা দিক। খুবই সহজ জিনিস, বুঝলা? ইলেকট্রন ইমিটারে ঢুকতেছে, তাহলে কারেন্ট বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে আই, এটা ইমিটার থেকে বের হচ্ছে, বুঝলো? তাহলে এইটা যদি একটা নোড হয় সার্কিটের, যদি একটা, যে আমরা সার্কিট আঁকি, সার্কিটের যদি একটা নোড চিন্তা করি আমি, এটা একটা নোড পয়েন্ট যদি আমরা চিন্তা করি, নোড পয়েন্ট, এরকম একটা নোড পয়েন্ট যদি চিন্তা করি, এই নোড পয়েন্টে আইসি ঢুকলো, দেখো আইসি ঢুকলো, আইবিও ঢুকলো, আইবি ঢুকলো, আর বের হয়ে আসতেছে কি আই। তাহলে ভাই এখানে একটু কেসিএল খাটাও তো, কেসিএল খাটাও তো, খাটাও কেসিএল খাটাও। কালেক্টর এবং ইমিটারের মধ্যে রিভার্স বায়াস হলো, কালেক্টর এবং ইমিটারের মধ্যে রিভার্স বায়াস হলো, কারণ এটা মাইনাস, এটা আছে প্লাস, এটা মাইনাস, এই পাশটা আছে প্লাস, তাহলে রিভার্স বায়াস হয়ে গেল। তুমি এই অংশ দেখতে যাও না, এই অংশ দেখতে গেলে মাথা গোলায় যাবে যে ভাই এটা তো মাইনাস, এটাও তো মাইনাস হলো, ঠিক আছে। এটা মাইনাস, এটাও যে মাইনাস, এই যে মাইনাস মাইনাস এন টাইপ, এই যে মাইনাস মাইনাস, তাহলে তো ফরওয়ার্ড হয়ে গেল না। এটা দেখতে যাও না, তুমি জাস্ট এই পাশটা দেখো। যদি সবকিছু ঠিক থাকে, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, এরকম যদি ঠিক থাকে, পি এর সাথে প্লাস, এন এর সাথে মাইনাস, তাহলে সেটা ফরওয়ার্ড, যেটা এখানে হয়েছে, দেখো এই যে পজিটিভ টার্মিনালের সাথে পি প্রান্ত আর নেগেটিভ টার্মিনালের সাথে এন প্রান্ত যুক্ত আছে, তাহলে এইটা একেবারে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। যদি এর কোনোটাই উল্টা হয়, যে কোনো একটা যদি উল্টা হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে রিভার্স বায়াস। কোনো একটা যদি উল্টা হয়, তাহলে সেটা আর ফরওয়ার্ড বায়াসে থাকলো না, তাহলে সেটা হচ্ছে রিভার্স বায়াস। তো তুমি দেখো এই যে এটা কি মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে দেখো কি যুক্ত করা হয়েছে, প্লাস যুক্ত করা হয়েছে, তাহলে এটা রিভার্স বায়াসে চলে গেছে, তাহলে এটা রিভার্স বায়াসে চলে গেছে, বুঝলা? এটাই চিন্তা করবা। কি ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা কেসিএল খাটাবো, বলো কেসিএল খাটাইলে কি পাবো? কারশফ কারেন্ট ল, কারশফ কারেন্ট ল হচ্ছে কোন কারেন্ট ঢুকতেছে? আইসি প্লাস আইবি, আর কোন কারেন্ট বের হয়ে আসতেছে? আই, অর্থাৎ আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তাহলে এই ভিডিও সেভ রাখিও। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ো ভবিষ্যতে, তাহলে এই ভিডিও সেভ রাখিও, কারণ এইটা হচ্ছে বেসিক। তুমি যখন কুয়েটে ভর্তি হবা, তোমার কিন্তু টিচাররা আর এই বেসিক জিনিস বুঝাবে না, বলবে তো তুমি তো পড়ে আসছো ইন্টারে, তাহলে চলো আমরা ফেটের আলোচনা শুরু করি, ঠিক আছে, আমরা ফেটের আলোচনা শুরু করি, বিজেটির আলোচনা শুরু করি, বায়াসিং সার্কিট গুলো সলভ করা শুরু করি, একবারে এক লাফ দিয়ে দেখবা চলে যাবে। তখন তোমার মনে হবে স্যাররা কি করতেছে এগুলা, কেন করতেছে এগুলা, কোত্থেকে কি হচ্ছে, সব মাথা কেন ছাদের উপর দিয়ে চলে যাবে। এই কারণে ভিডিওটা এখন সেভ রেখে দিও, এখন তো ভালো করে বুঝবা এবং সেভও রেখে দিবা, পরবর্তীতে দেখবা কাজে লাগবে যে আসলে কিভাবে অ্যাম্পলিফিকেশনের কাজটা হচ্ছে। অ্যাম্পলিফিকেশনের কাজটা এভাবে হচ্ছে। আমি কি করতেছি, ইনপুটে একটা সামান্য একটা খোঁচা দিয়ে আউটপুট থেকে বিশাল কারেন্ট বের করে ফেলতেছি। ইনপুটে দিচ্ছে একটা সামান্য খোঁচা, এই যে এখানে কি করছি, ইনপুটে জাস্ট একটা নাড়া দিছি, জাস্ট এখানকার চার্জ ক্যারিয়ার গুলারে জাস্ট একটা ঠেলা দিছি, আর এখানে একটা মোটর লাগিয়ে রাখছি যেন এখান থেকে ইলেকট্রন গুলো এদিকে চলে আসে। এখানে জাস্ট একটা ঠেলা দেওয়া হয়েছে, এই যে ব্যাটারি ছোট্ট একটা ব্যাটারি দিয়ে জাস্ট একটা ঠেলা দেওয়া হয়েছে, ঠেলা দিলেই এখান থেকে 100 ইলেকট্রন গেল, 10টা ইলেকট্রন এই পথে চলে আসলো, ছোট পথ এই দিক দিয়ে চলে আসলো, বাকি 90টা এদিকে গেল। এখন অনেকের মনে হতে পারে ভাই অলরেডি এখানে তো ইলেকট্রন বসে আছে, সেই ইলেকট্রন গুলোকে তো আমি বসায় রাখি নাই। কেন বসায় রাখি নাই? কারণ আমি প্লাস কানেক্ট করে দিছি এই পাশে। তাহলে প্লাস এই প্রান্তের ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার গুলোকে টেনে নিয়ে আসতেছে, এভাবে টেনে এইদিকে নিয়ে আসতেছে। তাহলে টেনে যখন এদিকে নিয়ে আসবে, তখন এখানে তো অলরেডি খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে খালি হয়ে গেলে কি হবে, এখানের যে ইলেকট্রন গুলো ছিল ম্যাক্সিমাম পোরশন ইলেকট্রন আবার ওই কালেক্টর টার্মিনাল চলে যাবে। তাহলে ইমিটার কি করলো, চার্জ ক্যারিয়ারকে সে তার ইমিটার টার্মিনাল থেকে, ইমিটার প্রান্ত থেকে নিঃসরণ করে দিল, যে নিঃসরিত যে চার্জ ক্যারিয়ার গুলা তাদেরকে কালেক্ট করলো কে? কালেক্টর। তাদেরকে কালেক্ট করলো কে? কালেক্টর। তো এই তো কাজ, জাস্ট এইটুকু কথা। ইমিটার নিঃসরণ করলো তাদের ম্যাক্সিমাম যে পোরশন চার্জ ক্যারিয়ারের, তাদেরকে কালেক্ট করলো কে?
কালেক্টর, সেই কালেক্টর এই পাশ দিয়ে চার্জগুলোকে পাঠালো, তাহলে ফলে এখানে যদি একটা এলইডি বাল্ব থাকে আমি মনে করো যে একটা বিশাল আলো পাবো। যদি এখানে হয় সাপোজ আমি এখানে ধরো এই প্রান্তটা আমার কাছে আছে, আমি মুখে নিয়ে কথা বলতেছি, এখানে মাইক্রোফোনের মতো কাজ করতেছে, তাহলে এটা যদি মাইক্রোফোন এরকম একটা উইক সিগন্যাল হয়, সাউন্ড সিগন্যাল, তাহলে এখানে গিয়ে আমি একটা বিবর্ধিত সিগন্যাল পাবো। ঠিক আছে, বিবর্ধিত একটা সিগন্যাল পাবো। এর ফেজটা 180 ডিগ্রি উল্টা হবে, এর ফেজ যা থাকবে 180 ডিগ্রি ডিফারেন্স থাকবে। তো সেটা আমাদের এখন কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এখানে যদি লো সিগন্যাল থাকে এখানে হাই সিগন্যাল পাওয়া যায়। বুঝলাম? তাহলে এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো এইবার দেখো এখানে আমি একটা চিত্র দেখাচ্ছি,